ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। দণ্ডিত শেখ হাসিনা নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ বাড়বে বলে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে ভারতের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ব্রিফিং শেষ হতেই ওপার থেকে যা আসলো, ঢাকা তার জবাবটাও দিয়েছে একদম নজিরবিহীন আর কড়া ভাষায়। আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে এমন একটা সরকারি বার্তা ছেড়ে দেওয়া হয়েছে যা দেখে পুরো অঞ্চলের রাজনীতিতেই একটা বিশাল তোলপাড় শুরু হয়ে গেছে। এই সরকারি চিঠিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সরকারকে যে সরাসরি কথা শোনালেন তা সত্যি আগে কখনো দেখা যায়নি। খুব সহজ আর সোজা সাপটা ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে এখন আর কোনো ভারতের দাদাগিরি বা একতরফা মন গড়া নিয়ম চলবে না। আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে বসিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কথা বলার আর মনের ঝাল মেটানোর যে ব্যবস্থা ভারত করে দিল, এতে বাংলাদেশ সরকার চরম রেগে গেছে আর মারাত্মক অসন্তুষ্ট হয়েছে। ঢাকা থেকে ছাড়া এই অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রতিটা লাইনে যেন দিল্লির জন্য এক একটা শত আর আইনি চড় লুকিয়ে আছে। এই চিঠিতে আসলে ঠিক কি এমন কড়া কথা লেখা আছে যার কারণে রাজনৈতিক অঙ্গনে এত হইচই আর সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হলো, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ব্রিফিং শেষ হতেই ওপার থেকে যা আসলো, ঢাকা তার জবাবটাও দিয়েছে একদম নজিরবিহীন আর কড়া ভাষায়। আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে এমন একটা সরকারি বার্তা ছেড়ে দেওয়া হয়েছে যা দেখে পুরো অঞ্চলের রাজনীতিতেই একটা বিশাল তোলপাড় শুরু হয়ে গেছে। এই সরকারি চিঠিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সরকারকে যে সরাসরি কথা শোনালেন তা সত্যি আগে কখনো দেখা যায়নি। খুব সহজ আর সোজা সাপটা ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে এখন আর কোনো ভারতের দাদাগিরি বা একতরফা মন গড়া নিয়ম চলবে না। আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে বসিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কথা বলার আর মনের ঝাল মেটানোর যে ব্যবস্থা ভারত করে দিল, এতে বাংলাদেশ সরকার চরম রেগে গেছে আর মারাত্মক অসন্তুষ্ট হয়েছে। ঢাকা থেকে ছাড়া এই অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রতিটা লাইনে যেন দিল্লির জন্য এক একটা শত আর আইনি চড় লুকিয়ে আছে। এই চিঠিতে আসলে ঠিক কি এমন কড়া কথা লেখা আছে যার কারণে রাজনৈতিক অঙ্গনে এত হইচই আর সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হলো, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে এক লম্বা ব্রিফিং করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মারার অভিযোগ রয়েছে, যার নামে এদেশের আদালতে অনেকগুলো পরোয়ানা জারি হয়ে আছে। তাকে ভারতের মাটিতে বসিয়ে সাংবাদিকদের সামনে কথা বলার সব ব্যবস্থা করে দেয়া হলো। এই দৃশ্য দেখা মাত্রই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিন্দুমাত্র দেরি না করে এক চরম কড়া অফিসিয়াল চিঠি জারি করে দিল। এই চিঠিতে খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে, 2024-এর জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ আর আগের মতো কোনো দুর্বল বা চুপ করে থাকা দেশ নয়। কোনো ক্ষমতাধর প্রতিবেশী দেশের কাছে মাথা নোয়ানোর দিন যে চিরতরে শেষ হয়ে গেছে, সেটা দিল্লিকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সোজা বলে দেওয়া হয়েছে, দিল্লির মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের একজন পরোয়ানাভুক্ত আসামিকে দিয়ে এভাবে লাইভ কথা বলানো বাংলাদেশের স্বাধীনতা আর আত্মমর্যাদার উপর এক বড় আঘাত। রাজপথে রক্ত দেওয়া জুলাই বিপ্লবের শত শত শহীদ আর হাজার হাজার আহত মানুষের কষ্টের প্রতি এটা একটা সরাসরি অপমান। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ এখন আর ভারতের কোনো হুকুমের দাস বা অনুগত হয়ে থাকবে না। অথচ এই বিতর্কিত ব্রিফিং হওয়ার আগেই ঢাকা থেকে কিন্তু দিল্লিকে বারবার আগাম বারণ করা হয়েছিল। কূটনৈতিক নিয়মে ভারতকে খুব পরিষ্কার করে বলা হয়েছিল যে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই ধরনের ফালতু ঘটনা এড়ানো খুব দরকার। তাই শেখ হাসিনাকে যেন কোনোভাবেই ভারত
ভারতের মাটিতে বসে রাজনীতি বা কথা বলার সুযোগ দেয়া না হয়। কিন্তু প্রতিবেশী ভারত আমাদের সেই ভালো কথার কোনো দামই দেয়নি। উল্টো নিজেদের রাজধানীতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেকে এনে এই কথা বলার পুরো বন্দোবস্তটা পাকা করে দিল। আর ঠিক এই জায়গাতেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান আর বাংলাদেশ সরকার মারাত্মক এক আইনি আর রাজনৈতিক প্রশ্ন তুলে ধরেছে। ভারতের সাথে বাংলাদেশের 2013 সালের একটা অপরাধী দেয়া নেয়ার আইনি চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত বা আসামি কেউ যদি ভারতে থাকে তবে ভারত সেই আসামিকে দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য। কিন্তু চিঠিতে দিল্লি সরকারের কাছে সোজা হিসেব চাওয়া হয়েছে। একজন আসামিকে আদালতের হাতে না তুলে দিয়ে উল্টো রাজার মতো বসিয়ে কথা বলার জায়গা করে দেয়াটা আসলে কেমন ধরনের বন্ধুত্বের পরিচয়। বাংলাদেশ খুব কড়া গলায় সতর্ক করে দিয়ে বলেছে, দিল্লির এই ধরনের দুমুখী আচরণ আর দাদাগিরি দুই দেশের স্বাভাবিক সম্পর্ক গুছিয়ে নেয়ার রাস্তার একটা বড় দেয়াল তৈরি করেছে। বাংলাদেশ খুব কড়া গলায় সতর্ক করে দিয়ে বলেছে, দিল্লির এই ধরনের দুমুখী আচরণ আর দাদাগিরি দুই দেশের স্বাভাবিক সম্পর্ক গুছিয়ে নেয়ার রাস্তায় একটা বড় দেয়াল তৈরি করে দিচ্ছে। বাংলাদেশ এই বার্তার মাধ্যমে পুরো পৃথিবীকেই পরিষ্কার জানিয়ে দিল যে এদেশের মানুষ আর কখনো সেই পুরনো গুম, খুন বা স্বৈরাচারী দমনের কালো দিনে ফিরে যাবে না। আর যারা জুলাই আগস্টের ছাত্র জনতার উপর রক্তক্ষয়ী অত্যাচার চালিয়েছে, স্বাধীন বাংলাদেশে তাদের জন্য আর কোনোদিন কোনো জায়গা হবে না। ভারত যদি মনে করে থাকে যে তারা জুলাই আন্দোলনের ইতিহাসকে বানিয়ে বানিয়ে মুছে ফেলবে কিংবা নিজেদের পছন্দের মানুষকে দিয়ে ভুয়া কথা প্রচার করিয়ে ঢাকার উপর চাপ সৃষ্টি করবে, তবে তারা বড় ভুলের মধ্যে আছে। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, প্রতিবেশীদের সাথে আমরা সবসময় সম্মান আর একে অপরের ভেতরের বিষয়ে নাক না গলানোর নীতিতেই চলব। কিন্তু সেই সম্মানটা দুই পাশ থেকেই আসতে হবে। বাংলাদেশ হাত মেলাতে একদম তৈরি, কিন্তু কোনোভাবেই হাঁটু গেড়ে মাথা নোয়াতে রাজি নয়। তবে এই পুরো ঘটনার সবচেয়ে বড় চমকটা লেখা রয়েছে সরকারি এই চিঠির একদম শেষ লাইনে। বাংলাদেশ সরকার এখন আর কেবল চিঠিপত্র লেখালেখি বা মুখের প্রতিবাদের মধ্যে আটকে নেই। খলিলুর রহমানের পররাষ্ট্র দপ্তর এবার সরাসরি কাজে নেমে পড়েছে। ভারতের এই অন্যায্য আচরণ আর আন্তর্জাতিক চুক্তি ভেঙে ফেলার বিরুদ্ধে বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিক আদালত আর জাতিসংঘের কাছে প্রমাণ নিয়ে শক্ত লড়াই করার সব প্রস্তুতি গুছিয়ে ফেলেছে। সব তথ্য প্রমাণ হাতে নিয়ে এবার বিশ্বমঞ্চে অর্থাৎ জাতিসংঘের দরবারে ভারতের এই একতরফা চালের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা। বাংলাদেশ বিশ্বকে খুব পরিষ্কার করে জানিয়ে দিল, এ দেশ এখন নিজের কোটি কোটি সাধারণ মানুষের শক্তিতে আর নিজের স্বাধীন শর্তে চলবে। বাইরের কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা নেতার কথায় বাংলাদেশকে আর এক পাও চালানো যাবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সরকারকে যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, তবে ভারতের সেই পুরনো দাদাগিরি বাদ দিয়ে আইন, সমতা আর সম্মানের নীতিতেই আসতে হবে। এখন বড় প্রশ্ন হলো, ভারত জেনে শুনেও কেন এত বড় একটা বিতর্কিত সুযোগ শেখ হাসিনাকে করে দিল? এর পেছনে ভারতের আসল কৌশলটা কি? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দিল্লি আসলে এই সুযোগটা দিয়ে বিশ্বমঞ্চে একটা বার্তা পাঠাতে চাইছে যে বাংলাদেশের রাজনীতিতে তারা এখনো তাদের পুরনো ঘুঁটি হাতছাড়া করেনি। কিন্তু ভারত যে খেলাই খেলুক না কেন, প্রশ্ন কিন্তু থেকে যায়, বিশ্বের বাকি পরাশক্তিগুলো এটাকে কিভাবে দেখবে? ওয়াশিংটন, বেইজিং কিংবা জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো কি বিচার ও পরোয়ানা এড়িয়ে চলা একজন আসামিকে এভাবে রাজনৈতিক স্পেস দেয়াটা মেনে নেবে, নাকি এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় ভারত নিজেই বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে? আসল খেলাটা কিন্তু এখন পুরো দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে ছড়িয়ে পড়েছে। একদিকে ভারতের প্রভাব ধরে রাখার মরিয়া চেষ্টা, অন্যদিকে নিজেদের সার্বভৌমত্ব ও আত্মসম্মান রক্ষায় বাংলাদেশের স্পষ্ট আর কড়া হুঙ্কার। শেখ হাসিনাকে সামনে রেখে ভারতের এই আন্তর্জাতিক চালের পর ঢাকার রাজপথ থেকে শুরু করে বিশ্ব দরবারে কি প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার বিষয়। ভারত হয়তো ভেবেছিল আগের মতোই ভয় দেখিয়ে বা চাপ দিয়ে ঢাকা থেকে নিজেদের ইচ্ছা আদায় করে নেওয়া যাবে, কিন্তু তারা সময়ের পরিবর্তন বুঝতে বড় ভুল করেছে। 2024-এর উত্তাল রাজপথে বুক পেতে দেয়া এদেশের সাধারণ মানুষ আজ অনেক বেশি সচেতন। তারা নিজের দেশের স্বাধীনতা রক্ষা করতে খুব ভালো করেই জানে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই একটি মাত্র কড়া আর সাহসী চিঠি ভারতের পুরো রাজনৈতিক ছককে এক ঝটকায় উল্টে দিয়েছে। কারণ ইতিহাস বারবার একটা কথাই বলে, নিজের দেশের মানুষকে দূরে ঠেলে দিয়ে যদি বাইরের কোনো দেশের উপর ভরসা করে রাজত্ব করার চেষ্টা করা হয়, তবে তার শেষ পরিণতি কখনোই ভালো হয় না। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে জাতিসংঘে ভারতের এই চুক্তি ভঙ্গের কথা তুলে ধরার যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, তা গত বহু বছরের ইতিহাসে দেখা যায়নি। এর ফলে কেবল যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের একচ্ছত্র দাপটের জায়গায় বড় ধাক্কা লেগেছে তাই নয়, বরং পুরো
পুরো বিশ্বের কাছেও একটা পরিষ্কার বার্তা গেছে। দেশ ছোট হোক বা বড় হোক, কোনো স্বাধীন জাতির আত্মমর্যাদা নিয়ে খেলা করা যায় না। দিল্লির এই নতুন চাল আর বাংলাদেশের এই পাল্টা কড়া জবাবের পর আগামী দিনে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, দিল্লির এই একতরফা ভাব আর বাংলাদেশের এই কড়া জবাবকে আপনারা কিভাবে দেখছেন? চুক্তি ভেঙে আসামিকে আশ্রয় দেয়া আর কথা বলতে দেয়াকে আপনি কিভাবে দেখছেন? জাতিসংঘে বাংলাদেশের এই পদক্ষেপকে কি আপনি সমর্থন করেন? কমেন্ট বক্সে আপনার মতামতটি আমাদের লিখে জানান। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল, এটি আমাদের প্রশ্ন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। সেই প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেখানে আশ্রয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। তাকে সরাসরি গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়া হলো। তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা শেখ হাসিনাকে ভারত সরকার কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর এই সুযোগ দিল? ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্স ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। সেই সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন। বাংলাদেশের জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইবেন কিনা নয়াদিল্লির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সেই প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। ওই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ব্যাপারে এক পক্ষকে ইনডেমনিটি বা দায়মুক্ত দেওয়া হয়েছে। এক পক্ষ দায় মুক্তি পেলে অন্য পক্ষেরও সে অধিকার আছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। এমনকি তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা ভারতে আশ্রয় নিয়ে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ। 2 বছর আগে শেখ হাসিনার শাসনের পতন হলে সে সময় গঠিত অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সন্ত্রাস বিরোধী আইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান এনে ওই অধ্যাদেশ যুক্ত করা হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর এই সরকার সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী প্রস্তাব সংসদে পাশ করে, ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থেকে যায়। নয়াদিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তাদের দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির ব্যাপারে বিচার হবে। সংশ্লিষ্ট আইনে সেই বিধান যুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে চায় না, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আদালতের সিদ্ধান্তের বিষয়। আওয়ামী লীগ তো আদালতে যায়নি, আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেভাবেই সরকার কাজ করবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণও বিচার করবে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, তাদের দীর্ঘ শাসনে বিরোধী দল ও মতের মানুষকে দমন পীড়ন চালিয়েছে, গুম খুন করেছে। ফলে তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই এবং তাদের ব্যাপারে জনগণও বিচার করবে। বিএনপি সরকারের একাধিক সূত্র বলছে, ভারত সরকারের পক্ষ থেকে যে বক্তব্যই দেওয়া হোক না কেন, তাদের সমর্থন ছাড়া নয়াদিল্লিতে এ ধরনের সংবাদ সম্মেলন করা সম্ভব নয় বলে তারা মনে করেন। আর সে কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্য থেকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে।